হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনির রূপ ধরে। কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে। কপিলা, ও কপিলা, এই দেখ তোর জন্য মাঠ থেকে কি সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এসেছি। মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে। এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয় আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে। আমার লক্ষ্মী গরু, পেট ভরে খা, আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে। এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই। এই ঘাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না। মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে। মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে, আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে। এইভাবেই চলে তাদের সংসার। একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে। তুমি এখনো সংসারের এত কাজ করছো? তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি? তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো? সময়ে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম ভালো আছি। আমাদের কপিলাও যে গর্ভবতী, কিছুদিন পর ওরও যে সন্তান হবে। এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার, কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না। চিন্তা করো না গিন্নি, কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু সচ্ছলতা আসবে। ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো। এবার চলো তো, অনেক বেলা হলো। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো। এরপর তারা দুজন ঘরে চলে যায়, আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। তখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর। বাহ, গরুটা তো বেশ হৃষ্ট পুষ্ট, না দোষ দোষ। এ দুধও দেবে অনেক বেশি। এখন আশেপাশে কেউ নেই, একে চুরি করলে মন্দ হয় না। এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে, সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয়। কিন্তু বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায়। সে আর ডাকে না, একটু লাফালাফিও করে না। বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায়। কি ব্যাপার বলো তো? কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল। দুদিন ধরে যা গরম পড়েছে, ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো, কেমন? ওদিকে বুড়ি কপিলাকে বশীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে। আজ আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছি। কুটিরে ফিরে এই মুরগিটা খাবো। তুই ভয়ে পাস না, তোকে এখন খাবো না। তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো। তাই এই যাত্রায় তুই রেহাই পেয়ে গেলি। হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনির রূপ ধরে। কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে। গিন্নি, গিন্নি, কপিলা কোথায় গো? গোয়ালে তো কপিলা নেই। গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে, আর শূন্য গোয়াল দেখে। এ কি, আমার কপিলা কোথায় গেল? কোথায় গেল আমার কপিলা? মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে। কপিলা, ও কপিলা, কোথায় গেলি মা আমার? কপিলা! দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায়। এই লালটু, পটল, শিউলি, তোরা তো এখানেই রয়েছিস। আমার কপিলা গাইকে দেখেছিস? না গো কাকিমা, আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম। না কাকিমা, আমিও দেখিনি। আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল।
একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল। কোন দিকে গেল সে? কোন দিকে? ওই তো ওই জঙ্গলের দিকে। এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায়। সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায়, আর তার পিছু পিছু যায় গোবিন্দ। কপিলা, কপিলা, কোথায় তুই কপিলা? তুমি এইভাবে উত্তেজিত হইও না। আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায়, সে বেশি দূর যেতে পারবে না। আমরা তাকে ঠিক ধরে ফেলবো। জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে, কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নায় ভেঙে পড়ে। কপিলা, কপিলা মা আমার, তুই কোথায়? তুই কোথায়? সাড়া দে, ও কপিলা, সাড়া দে। তখন হঠাৎ গোবিন্দর চোখে পড়ে একটা মুরগির পালক। ওই দেখো গিন্নি, একটা মুরগির পালক। শিউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, মুরগির কথা বললো বটে। গোবিন্দ ও মাধবী ওই পালকের থেকে আরো কিছুটা এগোতেই আরেকটি পালক চোখে পড়ে। গিন্নি, আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই। মনে হয় আমরা খুব কাছাকাছি আছি। পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে। কপিলা, ও কপিলা। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? জঙ্গলের এইখানে কোনো পশু পাখির ডাক শোনা যাচ্ছে না, পুরো যেন থমথমে। কপিলাকে ডাকতে ডাকতে তারা আরো এগোতে থাকে। একে এই দিকে কোনো মানুষ আসছে বলে মনে হচ্ছে। মনে হয় যাদের গরু চুরি করেছি তারাই আসছে। আমাকে এক্ষুনি ছদ্মবেশ ধরতে হবে। কপিলারও ততক্ষণে ঘোর কেটে যায়, আর অচেনা জায়গা দেখে সেও ভয় পেয়ে খুব ডাকতে থাকে। তুমি শুনতে পেলে? কপিলা মামা করে ডাকছে। তুমি শুনতে পেলে? কপিলা, ও কপিলা, কপিলা। ওদিকে কপিলা তার চেনা মালিকের আওয়াজ শুনতে পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে। ওই দিকটা থেকে আসছে আওয়াজটা। মাধবী ও গোবিন্দ কপিলার আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা পরিত্যক্ত কুটিরের উঠানে কপিলাকে বাঁধা রয়েছে। উঠানে মুরগির পালক, পশু পাখির হাড়গোড়ে ভর্তি। মাধবী সবকিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে কপিলাকে জড়িয়ে ধরে। ঠিক তখন ডাইনি বুড়ির ছদ্মবেশ ধরে কুটির থেকে বেরিয়ে আসে। ওটাই আমার গরু, তুই ওকে ছেড়ে দে। চোরের মায়ের বড় গলা, আমাদের গরু চুরি করে নিয়ে এসেছো, আবার বলছো ওটা তোমার গরু? আমি তোমার নামে মোড়ল মশাইয়ের কাছে নালিশ করব। তোমার শাস্তি পাওয়া উচিত। বুড়ি বয়সে চুরি, ছি 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 ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে শাস্তি দেবি, আমি তোকে খেয়ে নেব। ডাইনি বুড়ি লক্ষ্য করে মাধবী সন্তান সম্ভবা। সে মুখের সামনে তার হাত নিয়ে এসে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে। তারপর মাধবীর দিকে ধুলোর মতো কি যেন একটা ছুঁড়ে দেয়। তুমি আমাদের দিকে ধুলো ছুঁড়ে ভাবছো আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাবে? পালানোর কোনো দরকার নেই। তুমি বুড়ি মানুষ, একবার ভুল করে ফেলেছো, তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি। গোবিন্দর কথা শুনে বুড়ি খিলখিল করে হেসে ওঠে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। গোবিন্দ ও মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপর তারা বাড়ি পৌঁছে কপিলাকে গোয়ালে বেঁধে দেয়। মা আমার, তোর কোনো কষ্ট হয়নি তো? দাঁড়া, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। মাধবী কপিলাকে খেতে দেয়। কপিলাও ঘাড় নেড়ে মনের আনন্দে খেতে থাকে। গিন্নি, আকাশটা ঘোর করে আসছে, মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে। চলো আমরা ঘরে যাই। এরপর সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মাধবী ও গোবিন্দ রাতের খাওয়া দাওয়া করতে করতে কতক্ষণ হয়ে গেল, বৃষ্টি তো থামার নামই নেই। বৈশাখের খামখেয়ালি ঝড় বৃষ্টি, যতক্ষণ মেঘ জমে থাকবে বৃষ্টি হবে। চলো আমরা এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। তখন ঠিক মাঝরাত, বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ মাধবীর প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়। আহ
আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মরে গেলাম আমি, আর পারছি না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আসি। এরপর গোবিন্দ ভিজতে ভিজতে দাইমাকে ডেকে নিয়ে আসে। তারপর দাইমা ঘরে ঢুকে মাধবীকে দেখেই, বাবা গোবিন্দ, তোর বউয়ের এই অবস্থা কি করে হলো রে? কি হয়েছে দাইমা? মাধবীর খুব কষ্ট হচ্ছে, তুমি কিছু একটা করো। তোর বউয়ের গব্বে যে কারো কুদৃষ্টি পড়েছে। এই নজর নিশ্চয়ই কোনো অশরীরীর। তোর বউ বাচ্চার যে মরণ বাঁচন অবস্থা। মাধবীর ব্যথায় কষ্টে কান্নার শব্দ গোয়ালের কপিলাও শুনতে পায়। সে পশু হলেও সবটা বুঝতে পারে। তখন দেখা যায় মাধবীর শরীর থেকে সেই ধুলোর মতো জিনিসটা কপিলা গরু নিজের দিকে টেনে নেয়। ওদিকে মাধবীর ব্যথা কষ্ট ধীরে ধীরে কমে আসে, আর এদিকে গর্ভবতী কপিলা গরুর ব্যথা যন্ত্রণা শুরু হয়। তখন ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে শোনা যায় নবজাতিকার কান্না। ও গোবিন্দ, ভগবান সত্যি কৃপা করেছেন। তোর বউ কন্যা সন্তানের জন্ম দিয়েছে, আর দুজনেই একদম সুস্থ সবল। এমন অলৌকিক ঘটনা দেখা যায় না রে। কই গো, আমার কপিলা ঠিক আছে তো? ও যে খুব ডাকাডাকি করছিল। হ্যাঁ, কপিলা এখন চুপ করে গেছে। তোমার কান্না শুনেই হয়তো ও ডাকাডাকি করছিল। এর পরের দিন সকালবেলা গোবিন্দ গোয়ালে গিয়ে দেখে কপিলা একটা সুন্দর বাছুরের জন্ম দিয়েছে। আর কপিলা, কপিলা, তুই নড়ছিস না কেন? তুই এইভাবে হেলে শুয়ে আছিস কেন? ও কপিলা, সাড়া দিচ্ছিস না কেন? কপিলা, কপিলা, কি হয়েছে তোর? কপিলা! আর এই কথা মাধবীর কানে পৌঁছতেই সেও সেখানে ছুটে আসে। হ্যাঁ গো, কপিলার মুখ দিয়ে এমন ফেনা কেটেছে কেন? কপিলা, কপিলা, ও কপিলা, কপিলা! এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।